দুদিনের ব্যবধানে পাকিস্তানের দুজন মন্ত্রীর বাংলাদেশ সফরের ঠিক আগে এবং বিশেষভাবে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারের বাংলাদেশ সফরের আগে খুব স্বাভাবিকভাবেই পাকিস্তানের সংবাদ মাধ্যমে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গটি ফিরে ফিরে আসছে, বিশেষভাবে এ কারণে যে তারা মনে করছে বাংলাদেশ একটা দীর্ঘ সময় 54 বছর ধরে ভারতীয় শিবিরে অবস্থান করছিল। এখন যেহেতু পাকিস্তানের একটি মিত্র সরকার ক্ষমতায় এসেছে, কাজেই এটাই সময় যখন পাকিস্তানের উচিত বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা পোক্ত করে নেওয়া এবং যে দেশটি মানে এমনকি পাকিস্তানের প্রগতিশীল পত্রিকা হিসেবে পরিচিত অত্যন্ত প্রভাবশালী পত্রিকা দ্য ডন বাংলাদেশ লেখবার আগে সবসময় লিখছে আসলে এই দুটো দেশ এক ছিল, দে ওয়ার ওয়ান্স ওয়ান নেশন, এবং গৃহযুদ্ধের মাধ্যমে সিভিল ওয়ারের মাধ্যমে 54 বছর আগে আলাদা হয়ে গিয়ে ভারতীয় শিবিরের দিকে ঝুঁকে পড়েছিল। এবং পত্রিকাগুলো খুব খোলামেলাভাবেই পাকিস্তান সরকারকে এই পরামর্শ, এই উপদেশ দিচ্ছে যে এখন পাকিস্তান সরকারের উচিত অত্যন্ত সক্রিয়ভাবে, যেহেতু তাদের মিত্র সরকার বাংলাদেশে ক্ষমতায় আছে, কাজেই অত্যন্ত সক্রিয়ভাবে দুদেশের মধ্যকার সম্পর্কটি পোক্ত করে নেওয়া, বাংলাদেশকে পাকিস্তান শিবিরে নিয়ে আসা। ডনের মতো পত্রিকাগুলো যখন এই রকম ভাষায় লিখছে, তখন ইসলামাবাদ থেকে প্রকাশিত পাকিস্তানের সিনিয়র সাংবাদিক শহীদ রাজা আলভির পত্রিকা দ্য ক্যাচ লাইনে এমন একটি প্রতিবেদন ছাপা হয়েছে যেখানে সরাসরি বলা হয়েছে পূর্ব পাকিস্তানকে ফিরতেই হবে এবং 54 বছর পর পাকিস্তানের তার হিসেব নিকেশ বুঝে নেওয়ার সময় এসেছে, মানে রেকর্নিং এর সময় এসেছে, এবং বলা হচ্ছে ইস্ট পাকিস্তান মাস্ট রিটার্ন। সেই লেখাটিতে একদিকে যেমন সরাসরি বলা হয়েছে মানে পাকিস্তান শিবিরের দিকে বাংলাদেশকে নিয়ে আসা, সেটা এই লেখার লক্ষ্য নয়। এই লেখায় সরাসরি বলা হয়েছে পূর্ব পাকিস্তানকে, যা এখন বাংলাদেশ নামে পরিচিত, সেই দেশটিকে অবশ্যই পাকিস্তান ফেডারেশনে ফিরিয়ে আনতে হবে। এই অবস্থায় এই পত্রিকাটি এমন একটা প্রস্তাব দিয়েছে যে বিশেষভাবে যখন পাকিস্তানের ভেতর পাকিস্তান সরকারের উপরেও একটা চাপ আছে বাংলাদেশের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক পোক্ত করা, বাংলাদেশ যাতে আর কিছুতেই ভারত শিবিরে ঝুঁকে না পড়তে পারে সেটা নিশ্চিত করার, তখন এই পত্রিকাটি যে উপদেশ বা পরামর্শ দিয়েছে বাংলাদেশকে পাকিস্তানের ফেডারেশনে সক্রিয়ভাবে যুক্ত করার ক্ষেত্রে, সেটিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করি। এই পত্রিকাটি সরাসরি পরামর্শ দিচ্ছে যে জামায়াতে ইসলামীর আমির গোলাম আজম তার পুত্র ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমিকে যাতে বাংলাদেশের 4 তারকা বিশিষ্ট জেনারেলে পদোন্নতি দেওয়া হয়, তাকে যাতে বাংলাদেশের সেনাপ্রধান বানানো হয় অথবা বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রতিরক্ষা উপদেষ্টা, এ দুটো পদেই যাতে তাকে নিয়োগ দেওয়া হয়। এবং পত্রিকাটি সরাসরি লিখছে পাকিস্তানের জন্য 54 বছরের হিসাব নিকাশ বুঝে নেওয়া এবং বাংলাদেশকে সক্রিয়ভাবে আবারও ফেডারেশনভুক্ত করবার জন্য এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পাকিস্তানের জন্য অ্যাক্ট করার মানে পদক্ষেপ নেওয়ার সময় এখনই, এবং এখনই যাতে পাকিস্তান পদক্ষেপ নেয়। বুঝতেই পারছেন যে ইসাক দারের সফরের আগে পাকিস্তানের ভেতরেই এ ধরনের চাপ বাড়ছে যে বাংলাদেশের সেনাবাহিনী সহ বাংলাদেশের গুরুত্বপূর্ণ পদগুলোতে যাতে পাকিস্তানপন্থী রাজনীতির মানুষেরা গুরুত্বপূর্ণ পদ পান। কিন্তু সেনাপ্রধান পদে বা সেনাপ্রধান পদ দেওয়া সম্ভব না হলে একই সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রতিরক্ষা উপদেষ্টা পদে 4 তারকা জেনারেল বানিয়ে ব্রিগেডিয়ার আবদুল্লাহিল আমান আজমিকেই মানে গোলাম আজমের ছেলেকেই কেন পাকিস্তানের বসাতে হবে, সেটাও খুব পরিষ্কার করা হয়েছে দ্য ক্যাচ লাইনের সেই প্রতিবেদনে। সেখানে বারবার ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমিকে প্যাট্রিয়ট বা দেশপ্রেমিক হিসেবে অভিহিত করা হয়েছে, এবং দেশপ্রেমিক বলতে তাকে আসলে দেশ হিসেবে পাকিস্তানকে তিনি যেহেতু মেনে নেন, সেহেতু পাকিস্তান প্রেমিক হিসেবেই তাকে দেশপ্রেমিক হিসেবে অভিহিত করা হয়। এবং বলা হয় যে 1981 সালে যখন কমিশন প্রাপ্ত হয়েছিলেন এই আবদুল্লাহিল আমান আজমি, তখন থেকেই গোলাম আজম পুত্র
পাকিস্তানের স্বার্থ রক্ষায় বাংলাদেশের সেনাবাহিনীর ভেতরে কাজ করে আসছিলেন এবং পত্রিকাটি তাকে প্যাট্রিয়ট হিসেবে, দেশপ্রেমিক হিসেবে উল্লেখ করে বলেন যে সে সময় হিন্দু এবং একদল বিশ্বাসঘাতক মুসলমানের ষড়যন্ত্রে এমন প্রশ্ন উঠেছিল যে সেনাবাহিনীতে তিনি কি করে কমিশনড হলেন, কারণ তার পিতা গোলাম আজম এবং ব্রিগেডিয়ার আজমি এই দুজনের তো কোনো বাংলাদেশের নাগরিকত্ব থাকবার কথা নয়। সে সময় পত্রিকাটি বলে এরশাদের হস্তক্ষেপে অবশেষে ব্রিগেডিয়ার আজমির সেই কমিশন প্রাপ্তি নিশ্চিত হয়। আসলে নাগরিকত্ব নিয়ে সমস্যাটা কোথায় মনে করে দেখুন। 1971 সালের নভেম্বরে ব্রিগেডিয়ার আজমির বাবা গোলাম আজম তখন তিনি বাংলাদেশ ত্যাগ করেন যখন বুঝতে পারেন যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পথে এবং পাকিস্তান সেনাবাহিনীকে হয়তো আত্মসমর্পণ করতে হবে। সে অবস্থায় তিনি দেশত্যাগ করেন এবং 1972 সাল থেকে গোলাম আজম পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটি গঠন করে এই স্বপ্ন বাস্তবায়নে কিন্তু কাজ করে আসছিলেন যে পূর্ব পাকিস্তানকে ফিরতেই হবে পাকিস্তানের সঙ্গে সংযুক্ত হতে, পাকিস্তানের ফেডারেশনে। এবং সে সময় তিনি লন্ডনে এর মূল অফিস গড়ে তোলেন, তারপর সৌদি আরবের সঙ্গে তো যাতায়াত করেন, এছাড়া দেশে দেশে গিয়ে এই পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটি সংগঠন যেমন করেন তাদের যে মূল বক্তব্য বা দাবি সেটিও তুলে ধরেন, যার প্রেক্ষিতে সৌদি আরব কিন্তু বঙ্গবন্ধুর মৃত্যুর আগ পর্যন্ত বাংলাদেশকে স্বীকৃতি দেয় না। মানে বঙ্গবন্ধু মারা যান 15ই আগস্ট আর 16ই আগস্ট সৌদি আরব বাংলাদেশকে স্বীকৃতি দেয়। তো গোলাম আজম ফিরে আসেন বাংলাদেশে পাকিস্তানি নাগরিক হিসেবেই তার মাকে দেখতে জিয়ার আমলে 1978 সালে, এবং তারপর ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও তিনি থেকে যান। তবে ফর্মালি আনুষ্ঠানিকভাবে গোলাম আজম কখনো বাংলাদেশের নাগরিকত্ব নিয়েছিলেন কিনা সে রহস্য ভেদ হয় না, এবং সে প্রশ্নই ব্রিগেডিয়ার আজমি যখন সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন 1981 সালে তখন ওঠে যে তার পিতা বাংলাদেশের নাগরিক নন, কাজে তিনিও তো নাগরিক নন। তবে ক্যাচলাইন বলছে এরশাদের হস্তক্ষেপে সে সমস্যা মিটে গেলে সবসময় প্যাট্রিয়ট বা দেশপ্রেমিক ব্রিগেডিয়ার আমান আজমি পাকিস্তানের স্বার্থ রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর ভেতরে কাজ করে এসেছেন। এরপর পত্রিকাটি লিখছে 2008 সালে শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর তারা কোনো রকম ব্যাখ্যা বিশ্লেষণ না করেই ব্রিগেডিয়ার আমান আজমিকে চাকরিচ্যুত করেন। মানে আমি জানি না যে বাংলাদেশ সেনাবাহিনীর ভেতরে সক্রিয়ভাবে আরেকটি দেশের স্বার্থ রক্ষায় কাজ করছেন একজন ব্যক্তি, সেটা আসলে যথেষ্ট কারণ হতে পারে কিনা একজন সেনা সদস্যকে চাকরিচ্যুত করবার জন্যে। তবে ক্যাচলাইন বলছে তখন থেকেই এই ব্রিগেডিয়ার আমান আজমি এবং তার পরিবার নানা রকম নির্যাতনের শিকার হচ্ছেন। খুব অবাক করা বিষয় যেটা, সেটা হচ্ছে গোলাম আজম পুত্র যে একটা 7-8 বছর ধরে আয়না ঘরে আটক ছিলেন, মানে সামরিক গোয়েন্দা সংস্থার বন্দিশালায় আটক ছিলেন বলে আগস্টের পরে শেখ হাসিনা পতনের পর বের হয়ে এসে বললেন, সে কথার কোনো উল্লেখ এই প্রতিবেদনে আমি পেলাম না। মানে আর সকল সাফারিং, দুর্দশা, দুর্ভোগের মধ্য দিয়ে যে গেছেন প্যাট্রিয়ট ব্রিগেডিয়ার আমান আজমি সে কথা থাকলেও এ কথাটি নেই। পত্রিকাটি লিখছে যে ব্রিগেডিয়ার আমান আজমিকে ডক্টর ইউনূস সরকার ডিসেম্বরের 2024-এ সকল সুযোগ সুবিধা সহ, অবসরকালীন সকল সুযোগ সুবিধা সহ তার চাকরি ফিরিয়ে দিয়েছেন সেনাবাহিনীতে, কিন্তু সেটাই যথাযোগ্য সম্মান বা প্রতিদান হতে পারে না, কারণ দ্য ক্যাচলাইন পরিষ্কার করে লিখছে ব্রিগেডিয়ার আমান আজমি সারা জীবনভর কাজ করে এসেছেন পাকিস্তানের স্বার্থ রক্ষায়। শুধু নয়, তিনি বাংলাদেশের জাতীয় সঙ্গীত, সংবিধান, বাংলাদেশের সংস্কৃতি এসবকে অস্বীকার করেছেন এবং এসব ছুঁড়ে ফেলে দেওয়ার পক্ষে কাজ করেছেন। দেখেন, বাংলাদেশের সংবিধান ছুঁড়ে ফেলার বিষয়ে তো এখন আমরা জোর দাবি আলোচনা শুনতেই পাচ্ছি, এমনকি ঐকমত্য কমিশনের সভায় এ আলাপ হচ্ছে যে জুলাই সনদের মাধ্যমে এই সংবিধান বাতিল করতেই হবে এবং করে একটা নতুন সংবিধান রচনা করতে হবে। কিন্তু ব্রিগেডিয়ার আমান আজমি এমনকি 2024-এর সেপ্টেম্বরেও কিন্তু একটা ফেসবুক লাইভে এসে এই দাবি তুলেছিলেন যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন আবশ্যক। এসব কারণ দেখে পাকিস্তানের পত্রিকা দ্য ক্যাচলাইন বলছে বাংলাদেশের সেনাবাহিনী প্রধান পদে অথবা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রতিরক্ষা উপদেষ্টা
এই পদ দুটো মিলিয়ে একটি পদ সৃষ্টি করে ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমি ক্ষমতায় বসানো ছাড়া বাংলাদেশকে, তাদের ভাষায় ইস্ট পাকিস্তান বা পূর্ব পাকিস্তানকে, পাকিস্তানের ফেডারেশনে ফিরিয়ে আনা অসম্ভব। দেখুন, ডন পত্রিকার প্রতিবেদনগুলো যদি পড়েন সাম্প্রতিক সময়ের, দেখবেন কখনো এরা বাংলাদেশ বিষয়ে উল্লেখ করছে না শুধুমাত্র বাংলাদেশ লিখে। সব সময় তারা বলছে বাংলাদেশ যে নেশনটি পাকিস্তানের অংশ ছিল 54 বছর আগে পর্যন্ত, এবং যেই নেশনটি 54 বছর আগে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর, সিভিল ওয়ারের মাধ্যমে সেসেশন হয়ে যাওয়ার পর তারা পরিণত হয়েছে একটা ভারতপন্থী দেশে। মানে যেই বয়ানটি আমরা 2024 সালের আগস্ট থেকে শুনছি, যে একদিকে যেমন শুনছি যে ভারতের চক্রান্তে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা মুক্তি সংগ্রামে অংশ নিয়েছিলেন এবং তার ফলে বাংলাদেশ পাকিস্তান থেকে আলাদা হয়ে একটা ভারতের তাবেদার রাষ্ট্রে পরিণত হয়েছে, ঠিক সেই ব্যাখ্যাটি আপনি পড়বেন একেবারে দ্য ক্যাচ লাইন থেকে শুরু করে ডন পর্যন্ত সকল পত্রিকায়। এবং এই পত্রিকাগুলো বারবার লিখছে যে পাকিস্তানের এখন একটা রাজনৈতিক সম্পর্ক স্থাপন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হওয়া উচিত বাংলাদেশের সঙ্গে। আমি পত্রিকায় পড়ছিলাম যে বাংলাদেশ আর পাকিস্তানের মধ্যে এর আগে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক হয়েছে কিনা তার কোনো হদিশ পাওয়া যায় না। মানে এতজন শীর্ষস্থানীয় মন্ত্রী, মানে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী আসছেন, তার দুদিন আগে আসবেন বাণিজ্য মন্ত্রী, তারা চলে যাওয়ার কিছুদিনের মধ্যেই নাকি আসবেন তাদের অর্থমন্ত্রী। এর আগে তো পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হয়েছেই, শাহবাজ শরীফের সঙ্গে ডক্টর ইউনুসের ফোনে কয়েকবার আলাপ হয়েছে। এবং ডন পত্রিকা অত্যন্ত গুরুত্বের সঙ্গে লিখছে বাংলাদেশে গতবার সরকার পতনের পরপরই যে কার্গো শিপ প্রথমবারের মতো একটা মালবাহী জাহাজ যে বাংলাদেশে নোঙ্গর করতে পেরেছিল সেই বিষয়টিও। দেখুন, এই যে 54 বছরের মধ্যে প্রথমবারের মতো নাকি একটা কার্গো শিপ বাংলাদেশে আসতে পেরেছিল, যেটাকে পাকিস্তানের শীর্ষস্থানীয় সংবাদপত্র দ্য ডন অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলছে, কিন্তু এখন পর্যন্ত না বাংলাদেশের সংবাদ মাধ্যম, না সরকারের বরাতে, না পাকিস্তানের সংবাদ মাধ্যমের বরাতে আমরা জানতে পারি নাই এখন পর্যন্ত যে সেই কার্গো শিপের ভেতর দিয়ে কি এসেছে। কারণ এরকম নানা সচিব পর্যায়ের, মন্ত্রী পর্যায়ের বৈঠক হচ্ছে বটে, কিন্তু এই বৈঠকগুলোতে কোনো এজেন্ডা নির্ধারিত থাকছে না। মানে কোনো বিশেষ চুক্তি স্বাক্ষরের জন্য এতটা উচ্চ পর্যায়ের বৈঠকগুলো হচ্ছে কিনা তা জানা যাচ্ছে না, বরং বলা হচ্ছে রাজনৈতিক সম্পর্ক উন্নয়ন করতেই দুই দেশের মধ্যে এই সফরগুলো আয়োজন করা হচ্ছে। উপপ্রধানমন্ত্রী আর পররাষ্ট্রমন্ত্রী এসে নাকি দুই দেশের পররাষ্ট্র দপ্তরের মধ্যে সাংস্কৃতিক বিনিময় এবং সহযোগিতা বাড়ানোর একটা সমঝোতা স্মারক স্বাক্ষর করলেও করতে পারেন। এর আগে অবশ্য স্বরাষ্ট্রমন্ত্রী যখন এসেছিলেন তখন একটু আলাপ হয়েছিল যে অন অ্যারাইভাল ভিসার ব্যবস্থা করা যায় কিনা পাকিস্তানের জন্য এবং বাংলাদেশের জন্য, মানে দুদেশের মধ্যে একটা অন অ্যারাইভাল ভিসার ব্যবস্থা করা যায় কিনা। মানে তেমন কোনো এজেন্ডা নেই, তেমন কোনো ইস্যু নেই, কিন্তু দুদেশ সম্পর্ক উন্নয়নে, বিশেষ করে পাকিস্তান সম্পর্ক উন্নয়নে এতটাই উদ্গ্রীব হয়ে উঠেছে যে ঘন ঘন মন্ত্রী পর্যায়ের বৈঠক হচ্ছে। আর তাদের সংবাদ মাধ্যম লিখছে বাংলাদেশকে হয় পাকিস্তান শিবিরে, না হলে বাংলাদেশকে পাকিস্তান ফেডারেশনেই ফেরত নিয়ে যেতে হবে। এবং পত্রিকাগুলো লিখতে ভুলছে না 54 বছর আগে দুদেশ এক দেশ ছিল, এবং কেউ কেউ এমন কথাও সাহস করে লিখে ফেলছেন যে 54 বছরের হিসাব নিকাশ মেলানোর সুযোগ তৈরি হয়েছে পাকিস্তানের জন্যে, পাকিস্তানকে এখনই কাজ করতে হবে। এবং সেই কাজের প্রথম পদক্ষেপ হিসেবে কি চিহ্নিত করা হয়েছে? চিহ্নিত করা হয়েছে গোলাম আজমের পুত্র ব্রিগেডিয়ার আমান আজমিকে বাংলাদেশের সেনা প্রধান হিসেবে নিয়োগদান, অথবা সামরিক বাহিনীর ওপর তার প্রভাব বিস্তারের ব্যবস্থা করতে তাকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রতিরক্ষা উপদেষ্টা বানানো। এই প্রত্যেকটির সূত্র যদি মেলানো যায় তাহলে বোধহয় বুঝতে অসুবিধা হয় না যে কেন পাকিস্তানের তরফে বাংলাদেশের সামরিক বাহিনীর ভেতরে এত এত অফিসার থাকবার পরেও পছন্দ করা হলো প্যাট্রিয়ট। পাকিস্তানের সংবাদ মাধ্যমের ভাষায় প্যাট্রিয়ট বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের জাতীয় সঙ্গীত, বাংলাদেশের সংস্কৃতিকে অগ্রাহ্য করা এবং সে বিষয়ে প্রকাশ্যে কথা বলে আসা
ব্রিগেডিয়ার আমান আজমিকেই। পাকিস্তানের পত্রিকা এই পছন্দের কারণ ব্যাখ্যা করতেও তাই কোনো রাগঢাক করেনি।